আরে শোনেন শোনেন বন্ধুগণ রে, শোনেন দিয়া মন, 6 মাসের হাল খাতা গো করিব বর্ণন। হ্যালো এভরিওয়ান, দিস ইজ চলেন 6 মাস না হলেও 7 মাসের আমার হাল খাতাটা আজকে ঘুরে দেখা যাবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? লং একটা সময় পরে এবং অ্যাকর্ডিং টু ফেসবুক প্রায় 14 দিন, মানে 2 সপ্তাহ পরে আবার আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হলাম। এত ডিলে হওয়ার কারণ হচ্ছে আমি একটু অসুস্থ ছিলাম, আর আমি ছোটবেলা থেকে ওরকম মাথা ব্যথা বা মাইগ্রেনের পেইন নিয়ে অভ্যস্ত না। তো রিসেন্টলি আপনারা একটু সতর্ক থাকবেন, তার কারণ সম্প্রতি হচ্ছে ভাইরাল ফিভার খুব ছড়ায় গেছে, ডেঙ্গু তো অবশ্যই আছে, এবং ভাইরাল ফিভারের ভাইরাসের একটা নতুন একটা স্ট্রেইন এসেছে যেটাতে প্রচুর পরিমাণে মাথা ব্যথা হয় এবং ডেঙ্গুর আদার সিমটম থাকে, বাট টেস্ট করলে ডেঙ্গু নেগেটিভ আসে। তো আমার খুব সম্ভবত সেই ভাইরাল ফিভারটাই হয়েছিল এবং প্রচুর পরিমাণে মাথা ব্যথা হতো এবং মনে হতো যে মাথা হয়তো বা ছিঁড়ে যাচ্ছে। তো সবকিছু মিলাই নিয়ে আসলে ওরকমভাবে একটা সিঙ্গেল পোস্টও দিতে পারিনি। তো অনেক লম্বা একটা সময় পরে আপনাদের সামনে হাজির হলাম আবার। দীর্ঘ বিরতির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকের এই ভিডিওটার মূল পারপাস হচ্ছে মুসার বইযাত্রার। মুসা ভাই হচ্ছে 6 মাসের একটা হালখাতার বর্ণনা করেছিলেন। তো সেখানে তিনি 6 মাসে কি কি বই পড়েছিলেন সেগুলো বর্ণনা করেছিলেন এবং কয়েকজনকে মেনশন করে বলেছিলেন যে আমরা যারা বই নিয়ে কাজ করি আমাদের এই 6 মাসে কি কি পড়া হয়েছে। তো সেইটার জন্যই আজকে আসা। আমি টু বি অনেস্ট বই ওরকমভাবে গুছিয়ে পড়ি না, তার কারণ আমার কাছে সবসময় সব বই হাতে থাকে না। যখন যদি আমি কলেজে থাকি, কলেজে যদি আমার ব্যাগে কোনো একটা বই থাকে আমি সেই বইটাই পড়ি এবং সাইমultaneously 2-3টা বই একসাথে পড়ি। তো ভাই এই চ্যালেঞ্জটা দেওয়ার পরে আমি গো থ্রু করলাম যে জানুয়ারি থেকে কোন কোন বই পড়েছি। আমি এরকমভাবে লিখে রাখি নাই, বাট যেটা একটু সুবিধা হয়েছে যে এবছরই যেহেতু আমি আমার বুক কন্টেন্ট ক্রিয়েশনটা শুরু করেছি, সো যতগুলো বই পড়েছি সবগুলো বইয়েরই একটা করে ভিডিও বা একটা করে রিভিউ দেওয়ার চেষ্টা করেছি। সেই হিসেবে একেবারে জানুয়ারি থেকে শুরু করে যতগুলো বইয়ের রিভিউ দিয়েছি সবগুলো মোটামুটি একসাথে কম্পাইল করে নিয়ে দেখলাম যে কি কি বই পড়া হয়েছে। তো আজকের এই ভিডিওটা শুরু করা যায়। তো 1 নম্বর ক্যাটাগরি হচ্ছে বেস্ট বুক আই হ্যাভ রেড সো ফার। এই বইয়ের অন্তর্ভুক্ত থাকবে হচ্ছে অধ্যায় প্রকাশনের এই ছোট্ট বইটা, অ্যানিম্যাল ফার্ম। এখানে 2টা কথা বলে নেওয়া উচিত। প্রথম কথা হচ্ছে এখন পর্যন্ত আমি অনেক বই পড়েছি যেগুলো হচ্ছে অ্যানিম্যাল ফার্ম এই বইটাকে ছাপিয়ে যাবে, কিন্তু আজকের যতগুলো ক্যাটাগরির মধ্যে যতগুলো বইয়ের কথা বলবো সবগুলো বই অবশ্যই এই 6 মাস আমার ক্ষেত্রে প্রথম 7 মাসের মধ্যে যে বইগুলো পড়েছি তার মধ্যে সেরা বই পড়া যেটা। তো এই বইকে ছাপিয়ে আরও অনেক বই সেরা হতে পারে, বাট সেই বইটা তো আর এই 6 মাসের মধ্যে বা 7 মাসের মধ্যে পড়ি নাই, এই জন্য এটা বাদ যাচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে এই বইটাকে কেন আমি হচ্ছে এখন পর্যন্ত এই 6 মাস 7 মাসের মধ্যে পড়ার সেরা বই বললাম। এটা আমি এবারই যে প্রথম পড়েছি বিষয়টা এরকম না। এটার মূল যে ইংলিশ ভার্সন সেটা আমি স্কুলে খুব সম্ভবত 9 বা 10-এ থাকতে পড়েছিলাম। তো পার্থক্যটা হচ্ছে ওই সময় অনেক ছোট থাকার কারণেই হোক বা প্রেক্ষাপট না বোঝার কারণেই হোক, দেখতে পাচ্ছেন আমি ছাদের মধ্যে আছি, পেছনে বুড়িগঙ্গা। তো মাঝে মাঝে 2-একটা লঞ্চ গেলে শব্দ হইতে পারে, শব্দের জন্য সরি বলে নিচ্ছি। তো ওই ছোটবেলাতে পড়ার কারণে হোক বা ওই সময়টাতে আসলে নলেজ কম থাকার কারণে বা রিলেট করতে না পারার কারণেই হোক, আমি আসলে অ্যানিম্যাল ফার্মের সব যে টপিক বুঝতে পেরেছিলাম ছোটবেলায় সেটা আমি স্বীকার করবো না বা আমি মানবো না। কারণ আমার কাছে ওই সময়টাতে বইটুকু যতটুকু উপলব্ধি করার মতো মনে হয়েছে এই সময়ে এসে নিয়ে, অন্তত জুলাইয়ের এই বিপ্লবের পরে অথবা হচ্ছে আমরা মুক্তিযুদ্ধের পরবর্তী ঘটনা বা পরবর্তী দিনগুলো সম্পর্কে নতুন যেই সকল জিনিসগুলো জানতে পেরেছি সেগুলো জানার পরে যদি আপনি এই বইটা পড়েন তাহলে হচ্ছে আপনি অনেক কিছু কোরিলেট করতে পারবেন। তো সেই অর্থে আমার কাছে মনে হয়েছে এই 7 মাসে পড়ার সেরা বইয়ের মধ্যে এই বইটা অন্যতম হবে। এটা তো গেল হচ্ছে অ্যানিম্যাল ফার্মের মূল বইটার কথা। এবার এটার অনুবাদ নিয়ে কাহিনী কি? অনুবাদ হচ্ছে অনেক অনুবাদ আছে। এটা অধ্যায় প্রকাশনীর অনুবাদ করেছেন গোলাম কিবরিয়া। এছাড়া কবি প্রকাশনীর অনুবাদ আছে, বাতিঘর চট্টগ্রামের নিজস্ব পাবলিকেশনের অনুবাদ আছে খুব সম্ভবত একটা। এছাড়া আমার ঠিক এক্স্যাক্টলি মনে নাই, গ্রন্থরাজ্য অথবা ঋদ্ধ প্রকাশনী এই 2টার মধ্যে যে কোনো একজন প্রকাশনীর একটা অনুবাদ আছে। শিরোনাম প্রকাশনী সম্ভবত সামনে অনুবাদ আনতে যাচ্ছে। তো এত অনুবাদ থাকার মধ্যে এত অনুবাদের মধ্যে কোনটা সেরা আমি বলতে পারবো না, তার কারণ অনুবাদ হচ্ছে আমি একটাই পড়েছি। তো যদি
অন্য অনুবাদগুলো ফার্দার ফিউচারে কোনো একটা সময় পড়ি, তাহলে কম্পারিটিভ ভিডিওটা করা যাবে। এইটার অনুবাদটা পড়ে আমার কাছে মনে হয়েছে যে মূল যেই বইটা ছিল সেই বইটার যে মূল থিম সেটা মোটামুটি তুলে নিয়ে আসা সম্ভব হয়েছে, এবং আমার কাছে মনে হয়েছে যে এইটার অনুবাদটা যথেষ্ট প্রাণচক। এই হচ্ছে প্রথম ক্যাটাগরির বই। সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে বেস্ট সিকুয়েল অফ এ বুক। আমি জানুয়ারি থেকে এখন পর্যন্ত যতগুলো বই পড়েছি সবগুলো বই আসলে স্ট্যান্ড অ্যালোন ছিল, কোনো বই এখন পর্যন্ত সিকুয়েল ছিল না। সো এই ক্যাটাগরিটা কাইন্ড অফ একটু ব্লার হয়ে থাকবে। তবে যেটা চিন্তা করা যেতে পারে সেটা হচ্ছে আমি জানুয়ারি থেকে এই জুনের 7 মাসের মধ্যে কোনো একটা সময় রিসেন্টলি এই বইটা পড়েছি, সেটা হচ্ছে দ্য হিউম্যান কাইমেরা বজ্রযোগীর প্রত্যাবর্তন। তো এই বইটাকে বেস্ট সিকুয়েল বলা যেতে পারে এক অর্থে, তার কারণ এই বইটার এই বজ্রযোগী প্রত্যাবর্তন শিরোনামে তৈমুর স্যারের একটা ছোট গল্প ছিল নিগ্রুর সিরিজের মধ্যে। সিরিজের কোন খণ্ড সেটা আমার ঠিক মনে নেই। নিগ্রুর সিরিজের মধ্যে এই বইয়ের এই বজ্রযোগী প্রত্যাবর্তনের ছোট গল্প ছিল। ছোট গল্পটাকে পরবর্তীতে বৃহৎ আকারে উপন্যাস হিসেবে যখন নিয়ে আসা হয়েছে, আমার কাছে মনে হয়েছে এটা বেশ ভালো একটা সিকুয়েল হিসেবে অন্তত কাজ করা যেতে পারে। সিকুয়েল এক্স্যাক্টলি বলা উচিত না, তার কারণ আপনি যদি হচ্ছে ছোট গল্পটা নাও পড়ে থাকেন, এই উপন্যাসটা পড়লে টোটালি কমপ্লিটলি বুঝতে পারবেন। সো সিকুয়েল না, বাট যেহেতু নামের মিল আছে, ক্যারেক্টারের মিল আছে, সো সেই হিসেবে এইটাকে সেকেন্ড ক্যাটাগরির বই হিসেবে রাখা যেতে পারে। থার্ড ক্যাটাগরি হচ্ছে নিউ রিলিজ, আই হ্যাভেন্ট রেড বাট ওয়ান টু। এই ক্যাটাগরিতে অনেক বই আছে, এবং একেবারে যদি রিসেন্টলি বইয়ের কথা বলি, এই যে 2 মাস আমি অনুপস্থিত ছিলাম, এই 2 মাসের মধ্যে অনেক ভালো ভালো কিছু বই বের হয়েছে। তো যদি যতটুকু মনে পড়ছে, রিসেন্টলি হচ্ছে জিম করবেট অমনিবাস বের হয়েছে নটিলাস প্রকাশনী থেকে। এই বইটা নিয়ে আমি বেশ আগ্রহী এবং এটা আমি পড়তে চাই। এরপরে গ্যালিভার্স ট্রাভেল বের হয়েছে, এটাও অনুবাদ নটিলাস প্রকাশনী থেকে। এইটা নিয়ে আমি আগ্রহী একটা বিশেষ কারণটা হচ্ছে গ্যালিভার্স ট্রাভেলের মূল যে ইংলিশ লেখা সেটা আমি পড়েছি, এবং গ্যালিভার্স ট্রাভেলের সম্পূর্ণ অনুবাদ এখন পর্যন্ত কোনো জায়গায় আমি ওরকমভাবে পাই নাই। সেবা প্রকাশনের অনুবাদ ছিল, বাট এটা কমপ্লিট অনুবাদ না। এবং আমার কাছে মনে হয়েছে ইংলিশ ভার্সনটা পড়ার পরে মনে হয়েছে এটার যে ল্যাঙ্গুয়েজ, এটার যে ভাষা, এবং যেই সময়ে এটা লেখা হয়েছে সেই সময়ের যে সাহিত্যের ভাষা ছিল বর্তমান ভাষার তুলনায় যথেষ্ট জটিল এবং যথেষ্ট কঠিন। সুতরাং এটাকে সরাসরি অনুবাদ করে নিয়ে আসাটা সহজ কোনো কাজ না, এবং অনুবাদ করার সময় অনেক কিছু মাথায় রেখে নিয়ে অনুবাদ করতে হবে। বাট নটিলাস প্রকাশনী যেই জিনিসটা আমি দেখলাম, অনুবাদ যে করেছেন, আমার এক্স্যাক্ট নামটা মনে পড়ছে না, আমি স্ক্রিনে দিয়ে দিব না, সেই অনুবাদটা হচ্ছে 1900 সালের দিকে, মানে এখনকার অনুবাদ না, অনুবাদক অনেক আগের। সেই অনুবাদ থেকে মোটামুটি 1900 কত সাল যেন, মানে 1900 সালের দিকের একটা বই, মানে এই শতকের না, আগের শতকের বই। তো সেই অনুবাদটাকে ফুয়াদ ভাই সম্পাদনা করে নিয়ে নতুন করে নিয়ে আসছেন। তো ফুয়াদ ভাইয়ের অনুবাদ যারা পড়েছেন তারা মোটামুটি কম বেশি জানেন যে অনুবাদক হিসেবে ফুয়াদ ভাই অত্যন্ত ভালো মানের অনুবাদ করে থাকেন, এবং সম্পাদনার ক্ষেত্রেও সেম কথা প্রযোজ্য। তো এই জন্য গ্যালিভার্স ট্রাভেলের এই বিশেষ বইটা নিয়ে আমি মোটামুটি একটু আগ্রহী অনুভব করছি। এর পাশাপাশি আরও কিছু বই রয়েছে, যেমন লুৎফুল কায়সার ভারের ড্রাকুল, এটা হচ্ছে চিরকুট প্রকাশনী থেকে বের হচ্ছে, এটা নিয়ে আমি আগ্রহী, এটা আমি পড়তে চাই। এছাড়া খালেদ নকিব ভাইয়ের একটা ওয়েস্টার্ন সিরিজের একটা বই বের হয়েছে উৎকর্ষ প্রকাশনী থেকে, গানস্লিঙ্গার, মানে রিসেন্ট যেই বইগুলো বের হয়েছে সেগুলোর কথা বলছি। এছাড়া স্ট্রেঞ্জ পিকচার্স আছে এই কিছু বই যেগুলো সম্প্রতি এই 2-3 সপ্তাহের মধ্যে বের হয়েছে বা হচ্ছে, এই বইগুলো নিয়ে আমি বেশ আগ্রহী, এই বইগুলো আমি পড়ে দেখতে চাই। ক্যাটাগরি 4 হচ্ছে বেস্ট সারপ্রাইজ অফ দিস ইয়ার। এই বছরের বেস্ট সারপ্রাইজ আমার জন্য ছিল হচ্ছে এই বইটা, নজুমি কিতাব, মোহাম্মদ আলমগীর তৈমুর স্যারের। আমি আলমগীর তৈমুর স্যারের লেখা এবছরই পড়েছি। আমার হচ্ছে গত 2 বছর বা 1 বছর এবং হাফ, মানে 1.5 বছরের মোটামুটি সময় আমি রিডার্স ব্লকে ছিলাম, মানে 24 সালের পুরাটাই রিডার্স ব্লকে ছিলাম, ওই সময়টাতে বইটি পড়া হয় নাই। তো এই বছরই আমি মোহাম্মদ আলমগীর তৈমুর স্যারের প্রথম যে বইটা, একটা চিল উড়ে যাচ্ছে, প্রথম যে বইটা পড়েছি সেটা হচ্ছে হিউম্যান কাইমেরা বজ্রযোগীর প্রত্যাবর্তন। এবং এইটা বইটা পড়ার পরে স্যারের অন্য লেখা বইগুলো যখন আমি দেখলাম, তখন আমি মোটামুটি স্যারের লেখার হচ্ছে একটা ফ্যান হয়ে গেলাম। এবং আমার কাছে স্যারের লেখার যে ধরন, অতিপ্রাকৃত জনরার যেই লেখার একটা বৈশিষ্ট্য বা যেই ধরনটা, এবং ইনফোফিকশনের লেখার যেই গতানুগতিক ধারাটা, এইটা মানে স্যারের লেখার গতানুগতিক ধারাটা আমার অনেক পছন্দ হয়েছে। তো এ বছরের জন্য আমি এই বইটাকে কেন সারপ্রাইজ বলছি, তার কারণ হচ্ছে আমার পড়া প্রথম বেটা রিড বই হচ্ছে এইটা, এবং এই বইটা আমি হচ্ছে অন্য সবার রিভিউ দেওয়ার
আগে আমি এই বইটা নিয়ে রিভিউ করেছি এবং এটা নিয়ে হচ্ছে আমি প্রোমো ভিডিও বানিয়েছিলাম এবং এই বইটার যে লঞ্চিং ইভেন্ট, সেই লঞ্চিং ইভেন্টটা লাইভও করেছিলাম। যারা দেখেছেন তারা হয়তো বা জানবেন। তো এই জন্য এই বইটা কাইন্ড অফ আমার কাছে স্পেশাল ছিল। আমার হাতে যেই হার্ড কপিটা আছে, আমি হার্ড কপিটা এখনো পড়ে দেখি নাই, আমি সফট কপিটাই মেইনলি পড়েছিলাম এবং আমার কাছে মনে হচ্ছে হার্ড কপিতে এক্সট্রা জাস্ট হচ্ছে ইলাস্ট্রেশনগুলো আছে। তো আমার কাছে মনে হয়েছে আমি যেই ফার্স্ট রিভিউ ভিডিওটা বানিয়েছিলাম, আমার মূল লক্ষ্য ছিল যে স্যারের লেখার ধরনটার সাথে এবং এই বইয়ের যে মূল থিম, এই থিমটা জাস্ট পরিচয় করিয়ে দেওয়া। গল্পের কোনো স্পয়লার আমি রাখার চেষ্টা করি নাই, বিন্দুমাত্র স্পয়লার আমি রাখিনি। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে অন্তত এই বইটা এমন একটা বই, এই বইটা একটু ডিটেলসে একটু ইনডেপথ আলোচনার দাবি রাখে এবং এই বইটার সম্পর্কে ওই ইনডেপথ আলোচনা করতে গেলে কিছু কিছু অংশে স্পয়লার হয়ে যাবে। সো আমার প্ল্যান হচ্ছে রিসেন্টলি যে বইগুলো আমি পড়ছি এই বইগুলোর ভিডিও বানানো শেষ করে নিয়ে নজুমি কিতাবের উপরে একটা ইনডেপথ আলোচনা হবে, সামান্য কিছু স্পয়লার থাকবে, স্যারের লেখার ধরন থেকে শুরু করে স্যারের লেখার ক্রমানুগতিক যে এভলিউশনটা হয়েছে, বিবর্তনটা যে হয়েছে এবং এই অতিপ্রাকৃত জনরা এবং ইনফো ফিকশনের মধ্যে এইটার স্থানটা কীরকম হবে, এইটার গল্পের যেই ধরনটা, গল্পের যে ক্রমান্বয়ের যে পরিবর্তনটা, পটভূমির যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা নিয়ে একটু ইনডেপথ আলোচনা এই বইটা দাবি করে। সো এইটা নিয়ে ফিউচারে একটা ভিডিও আসবে ডেফিনেটলি ব্রাউন স্টোরি টেলারে। ক্যাটাগরি 5 হচ্ছে মোস্ট ডিসঅ্যাপয়েন্টিং বুকস। তো মোস্ট ডিসঅ্যাপয়েন্টিং বুকস মানেই যে বইটা অনেক খারাপ হয়েছে বিষয়টা এরকম না, বইটা ভালো, বাট আমি যেই এক্সপেকটেশনটা রেখেছিলাম এবং এই বইটা যতটুকু হাইপে উঠেছিল ওই হাইপটা ম্যাচ করতে পারে নাই, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এই বইটার যে রাইটার, তিনি তার স্বাভাবিক লেখায় যেই চার্মটা ধরে রাখেন, তার সাধারণ লেখার যেই বর্ণনার যে সৌন্দর্যটা, এই সৌন্দর্যটা এই বইটাতে কিছুটা থাকলেও ব্যত্যয় হয়েছে। তো বইটা নান আদার দেন নাবিল মুহতাসিমের সর্বে সর্বা। তো এই বইটা কেন একটু ডিসঅ্যাপয়েন্টিং লেগেছে? 3টা কারণে। প্রথম কারণ হচ্ছে এই বইটার যে গল্পের যে প্লট বা টুইস্ট, এটা খারাপ না, এটা ভালো। প্লট নিয়ে কোনো কথা নাই, কথা হচ্ছে প্লটের যেই বর্ণনাটা, সেই বর্ণনাটা অনেক স্লো বার্নিং ছিল। এখন আমি স্লো বার্নিং স্টোরি বা স্লো বার্নিং নভেল পড়ে অভ্যস্ত, তো আমার কাছে এটা ততটাও বিরক্তিকর মনে হয় না যতটা অন্যান্য সাধারণ মানুষের কাছে মনে হয়েছে। এখন দেখেন, একটা বই বা একটা সাহিত্য, এটা ওয়ান কাইন্ড অফ আর্ট এবং আর্ট হচ্ছে সাবজেক্টিভ জিনিস। আমার কাছে যেটা ভালো লাগবে সেটা আপনার কাছে ভালো নাও লাগতে পারে, আবার আমার কাছে যেটা খারাপ লাগবে সেটা আপনার কাছে ভালো লাগতেও পারে। তো সেই হিসেবে একটা বই কখন সাকসেসফুল হয় বা একটা আর্ট কখন সাকসেসফুল হয়, যখন সেই আর্টের যে ম্যাক্সিমাম অডিয়েন্স, সেই ম্যাক্সিমাম অডিয়েন্স যখন সেটাকে সাকসেসফুল বলে। তো এটা নিয়ে তর্ক বিতর্ক ডেফিনেটলি আছে, পক্ষে বিপক্ষে অনেক রকমের মতামত আপনার থাকতেই পারে, বাট এই বইটার ক্ষেত্রে সর্বার ক্ষেত্রে পাঠক ম্যাক্সিমাম যারা পড়েছেন তারা হচ্ছে নেগেটিভ রিভিউ দিয়েছেন। সো এই দিক থেকে আমার কাছে কাইন্ড অফ মনে হয়েছে যে নাবিল মুহতাসিমের লেখার যে ধরন, তার হচ্ছে অন্যান্য বইয়ের যতটুকু প্রশংসা পেয়েছে এই বইটা অতটুকু প্রশংসা পায় নাই, এই বইটা ডিসঅ্যাপয়েন্টিং করেছে এই একটা কারণে। আর এটা সেকেন্ড কারণে। এবং থার্ড যে কারণটা, সেই কারণটা হচ্ছে যে বইটাকে চাইলে অনেক ছোট করা যেত, 150 পৃষ্ঠার মধ্যে নিয়ে আসা যেত, বাট অহেতুক বইটার বর্ণনা করতে গিয়ে, মানে ওই রকম স্লো বার্নিং করার জন্য বইটাকে রাবারের মতো টেনে লম্বা করতে গিয়ে বইয়ের যে আছে থ্রিলার গল্পের যেই টান উত্তেজনা, এটা কিছুটা নষ্ট হয়েছে। এই দিক থেকে মোটামুটি একটু ডিসঅ্যাপয়েন্টিং ছিল। আমি এই বইটার ডিটেলসে রিভিউ করেছিলাম এবং সেখানে আমি বলেছিলাম যে এই বইয়ের 3টা মোট সেগমেন্ট আছে। ফার্স্ট সেগমেন্টে ছোট্ট একটা সেগমেন্টের মধ্যে কাহিনী অনেক ফাস্ট আগাইছে, সেকেন্ড সেগমেন্ট অনেক বড় সেগমেন্ট, এখানে কাহিনী অনেক স্লো আগাইছে, একই বর্ণনা বারবার আসছিল এবং লাস্টের দিকে এসে মোটামুটি কাহিনীটুকু আবার এগিয়েছে। তো এই দিক থেকে এই বছরের মানে এই 7 মাসের মধ্যে পড়া মোস্ট ডিসঅ্যাপয়েন্টিং বই হচ্ছে এইটা। ক্যাটাগরি 6 হচ্ছে বুকস আই ওয়ান্ট টু রিড বাই দ্য এন্ড অফ 2025। এখন এই ক্যাটাগরির মধ্যে অনেক বই আছে, তো যারা আমরা বই পড়ুয়া তারা হচ্ছে বই কিনতে পছন্দ করি, যত বই কিনি তত বই আসলে পরের কেনার মাঝখানে পড়া হয়ে ওঠে না। তো আমার লাইব্রেরির 2টা আসলে ভাগ হয়ে গেছে। প্রথম ভাগ যেটা মেইন ভাগ, আমার ম্যাক্সিমাম বই সব হচ্ছে আমার বাসায় রয়েছে, বাসায় হচ্ছে ম্যাক্সিমাম প্রায় হচ্ছে 550-র মতো বই রয়েছে। আমি হোস্টেলে থাকি ঢাকাতে, তো হোস্টেলে আমার সিলেক্টিভ কিছু বই থাকে, যেই বইগুলো আমি পড়ি নাই এবং যেই বইগুলো আমি হচ্ছে এই নেক্সট কয়েক মাসের মধ্যে পড়ে শেষ করতে চাচ্ছি। তো আমি আমার লাইব্রেরির একটা ট্যুর দিব না, সবগুলো বই এখানে আনা সম্ভব হয় নাই। তো 25 সালের মধ্যে মোটামুটি অনেকগুলো বই এখনও পড়া বাকি আছে। আমার নিজের অসুস্থতার জন্যই হোক বা একাডেমিক প্রেশারের জন্যই হোক, প্রথম 7 মাসে পড়া বইয়ের সংখ্যা অনেক কম। আমি চাচ্ছি যে বাকি যে 5 মাস রয়েছে, এই 5 মাসের মধ্যে বাকি অংশটুকু কভার করে ফেলতে চাচ্ছি। তো এইটা নিয়ে একটা সেপারেট একটা সেগমেন্ট করছি।
এই বছরের মধ্যে আর যে যে বইগুলো পড়ে শেষ করতে যাচ্ছি সব হচ্ছে যে এখানে রয়েছে। মাঝখান থেকে যে ফাঁকা ওই বইগুলো বের করে নিয়ে মাত্র ভিডিওটা পড়তে নিয়ে গিয়েছিলাম। তো এই বইগুলো পড়ে শেষ করব। এর পাশাপাশি আরও কিছু একগুচ্ছ বই আছে। ক্যাটাগরি 7, নিউ ফেভারিট অথর। তো এই ক্যাটাগরিটাকে একটু ভাঙা দরকার। প্রথম নিউ ফেভারিট অথরের কথা বলছি। আমার অল টাইম ফেভারিট অথর হচ্ছে আগাথা ক্রিস্টি, বাট নিউ ফেভারিট অথরের কথা যদি বলতে হয়, আগাথা ক্রিস্টি হচ্ছে ইংলিশের ক্ষেত্রে, আর বাংলার ক্ষেত্রে আমার অল টাইম ফেভারিট অথর হচ্ছে শরৎচন্দ্র। তো নিউ ফেভারিট অথরের কথা যদি বলতে হয়, 1 নম্বরে থাকবে হচ্ছে মোহাম্মদ আলমগীর তৈমুর স্যার। আলমগীর তৈমুর স্যারের লেখার যে ধরনটা বা লেখার যে গতানুগতিক ধারাটা, এই ধারাটা আমার অত্যন্ত ভালো লেগেছে। এবং আলমগীর তৈমুর স্যারের কথা বললেই তারপরেই যার কথা আসে সেটা হচ্ছে তৌফির হাসানুর রাকিব ভাইয়ের কথা। রাকিব ভাইয়ের কথা কেন আসে? তার কারণ রাকিব ভাইয়ের লেখায় আলমগীর তৈমুর স্যারের লেখার বেশ একটা প্রভাব লক্ষণীয়। এবং আমি এর আগেও বলেছি যে রাকিব ভাই যেইভাবে বর্ণনাটা করেন, দেখেন নর্মালি আমি সাহিত্য লিখি না, এরকম একজন মানুষ হিসেবে যদি কোনো একটা ঘটনার বর্ণনা দিতে যাই, তাহলে যেরকম কথা বলবো, একজন সাহিত্যিকের কথার মাঝখানে কথার মধ্যে আমাদের দুইজনের মধ্যে পার্থক্য থাকবে। এটা ওরকম ভালোভাবে এক্সপ্লেন করা হয় না। যদি খুব সুন্দর করে সহজ এক্সাম্পল দিয়ে বলি, যেমন ধরেন হচ্ছে পেছনের ব্যাকগ্রাউন্ডটা, আমি যদি হচ্ছে অ্যাজ এ সাধারণ মানুষ হিসেবে ব্যাখ্যা করতে যাই যে সেখানে একটা নদী আছে, বুড়িগঙ্গা নদী, এবং হচ্ছে একটা মসজিদের মিনার দেখা যাচ্ছে, তো এই ঘটনাটা, এই পরিস্থিতিটাকেই বা এই পরিবেশটাকেই একজন সাহিত্যিক ভিন্নভাবে বর্ণনা করবেন এবং সাহিত্যিক তার সাহিত্যের ভাষায় বর্ণনা করবেন। তো সোফার সমসাময়িক সব লেখকদের মধ্যে রাকিব ভাইয়ের এই লেখার বর্ণনাটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আচ্ছা, আমি নর্মালি মিক্স টাইপের বই পড়ি। সো মৌলিক লেখা যারা লেখে তাদের বইও পড়ি, অনুবাদও পড়ি। অনুবাদের কথাটা না বললেই নয়, আমার হচ্ছে অল টাইম ফেভারিট অনুবাদক এবং রিসেন্ট যদি ফেভারিটে বলতে হয় তাহলেও মানে আমার অনুবাদের মধ্যে সেরা বা পছন্দের অথর হচ্ছেন ফুয়াদ আল ফিদা ভাই। তার কারণ ফুয়াদ ভাইয়ের অনুবাদ করার যে ধরন, আপনি যদি হচ্ছেন খুব স্বাভাবিকভাবে বই পড়েন বা অনুবাদ পড়েন তাহলে আপনার কাছে ভালো লাগবে। আপনি যদি হচ্ছে অনেক ইনডেপথ চিন্তা ভাবনা করে পড়েন যে আচ্ছা এই ক্যারেক্টারটার বৈশিষ্ট্য এরকম, যে এই ক্যারেক্টারটা একটু হাস্যরস বেশি করে, মজা বেশি করে, এই ক্যারেক্টারটা একটু গম্ভীর টাইপের, এই জিনিসগুলো না অনুবাদের মধ্যে কনভারসেশন যখন হচ্ছে ভাষান্তর করা হয় এই জিনিসটা রাখতে হয়। এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে ফুয়াদ ভাই অনেক অসাধারণভাবে করেন। এবং আমি পার্সোনালি অনুবাদ নিয়ে কাজ করছি, আপনারা যারা জানেন অথবা যারা জানেন না, আমি হচ্ছে আগাথা ক্রিস্টির কয়েকটা লেখা অনুবাদ করছি। তো আমি সবসময় অনুবাদ করার সময় ফুয়াদ ভাই যেরকম ভাবে অনুবাদ করেন বা যেই বিষয়গুলো মাথায় রাখেন ওই বিষয়গুলো আমি লক্ষ্য রাখি। সো এই দিক থেকে ফুয়াদ ভাই কাইন্ড অফ আমার মেন্টর এবং হচ্ছে আমার ফেভারিট একজন অথর। ক্যাটাগরি 8, নিউয়েস্ট ফেভারিট ক্যারেক্টার। নিউয়েস্ট ফেভারিট ক্যারেক্টারের কথা যদি বলতে হয়, এবছর যতগুলো বই পড়েছি তার মধ্যে সবচেয়ে ফেভারিট ক্যারেক্টার আমার কাছে মনে হয়েছে হাবিব আফসার। তো এই বান্দাটাকে, হচ্ছে যারা আধার উপাখ্যান বইটা পড়েছেন চিরকুট প্রকাশনীর, এই আধার উপাখ্যানে অংশহরা নামে একটা গল্প ছিল। তো অংশহরা গল্পে সাইকোলজিস্ট নাকি সাইকিয়াট্রিস্ট, মানে মূল কথা হচ্ছে একটু অতিপ্রাকৃত বা প্যারানর্মাল ইনভেস্টিগেটর টাইপের হাবিব আফসার। তো এই হাবিব আফসার ক্যারেক্টারটার সাথে হচ্ছে মিসরালি কিছুটা মিল আছে, কিছুটা অমিলও আছে। তো আমার কাছে এইরকম ক্যারেক্টার একটু ভালো লাগে, রহস্যময় চরিত্রগুলো একটু ভালো লাগে। সো সেই হিসেবে আমার কাছে নিউয়েস্ট ফেভারিট ক্যারেক্টার হিসেবে প্রথমেই থাকবে হচ্ছে হাবিব আফসার। এটা তো গেল হচ্ছে আমাদের বাংলার মধ্যে। আর যদি হচ্ছে অনুবাদের কথা বা বিদেশি লেখকদের কথা বলতে চাই, তাহলে আমার নিউয়েস্ট ফেভারিট ক্যারেক্টার হচ্ছে ডেভিড বালডাচিয়ের লেখা জন পুলার সিরিজের জন পুলার। তো এইটা নিয়ে জন পুলার সেকেন্ড বই, এটা সেকেন্ড বইটা হচ্ছে পড়া শুরু করে নিয়ে মাঝখানে একটু হুট করে থেমে গিয়েছি। তো এইটার প্রথম বইটার রিভিউ ডিটেলসে আছে, আমার পেজেই আছে। তো জন পুলার ক্যারেক্টারটা পছন্দ হওয়ার বেশ কিছু কারণ আছে, বাট অপছন্দ হওয়ারও আবার একটা জিনিস আছে। তো এটা নিয়ে একটু, এই জন্য এটাকে সেকেন্ডে রাখছি। অপছন্দ হওয়ার মূল কারণ হচ্ছে এটা মেইনলি তো হচ্ছে টিপিক্যাল আমেরিকান ক্যারেক্টার। তো তারা হচ্ছে ওই LGBTQ কে সাপোর্ট করে, এই জিনিসটা আমি একদমই সাপোর্ট করি না। সেই হিসেবে আমার কাছে পছন্দের ক্যারেক্টার থেকে এইটা অলমোস্ট বাদ হয়ে যাচ্ছিল। বাট ওভারঅল বাকি জিনিসটা অ্যাটলিস্ট ডিটারমিনেশনের জায়গা থেকে মোটামুটি পছন্দের জায়গায় রাখা যেতে পারে। আরেকটা হচ্ছে অল টাইম ফেভারিট ক্যারেক্টারটা বলা উচিত। আমার অল টাইম ফেভারিট ক্যারেক্টার হচ্ছে এরগুল পোয়ারো।
ক্যাটাগরি 9, রিসেন্ট ফিকশনাল ক্রাশ। টু বি অনেস্ট, আমি এই 7 মাসে যে বইগুলো পড়েছি, এই বইগুলোর মধ্যে আসলে ফিমেল ক্যারেক্টার খুবই কম ছিল। যে কয়েকটা ফিমেল ক্যারেক্টার ছিল, সেই কয়েকটা ফিমেল ক্যারেক্টার আমার ক্রাশ হওয়ার যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরিগুলো পূরণ করতে পারিনি। সো আনফর্চুনেটলি ক্যাটাগরি 9 ফাঁকা রাখতে হচ্ছে। ক্যাটাগরি 10, আ বুক দ্যাট মেড মি হ্যাপি। সময়টা হচ্ছে যখন আমি ক্লাস 4-5-এ পড়ি। কতই বা সাল হবে, 11-12-র দিকে। ওই সময়টাতে ডিশ টিভিতে অ্যানিমেশন মুভি টুভি দেখা বা কার্টুন দেখার বেশ প্রচলন থাকলেও ওই সময়টাতে ডিভিডিতে মুভি দেখার একটা ভালো প্রচলন ছিল। তো ওই সময়েই আমি সবার প্রথম ডিজনির একটা অ্যামেজিং মুভি দেখি, দি জাঙ্গল বুক। এবং ছোটবেলায় দেখেছিলাম এবং ওই মুভিটা অসংখ্যবার দেখেছি। আমার বাসায় একটা রুলস হচ্ছে যে আমরা খাওয়ার সময় টিভি দেখি, এই অর্থে যে খাওয়ার সময় টিভি দেখলে বিনোদন খাওয়া দুইটা একসাথে হয়ে যাচ্ছে, খাওয়ার পর আবার বই নিয়ে বসা। তো খাইতে খাইতে এরকম দ্য জাঙ্গল বুকটা অসংখ্য বার দেখেছি। তো সেই অর্থে এই বইটা আমার এই গল্পটা বা এই মুভিটা আমার অনেক পছন্দের একটা মুভি। তো যেই বইটা পড়ে বা যেই বইটা আমাকে অনেক হ্যাপি করেছে সেটা হচ্ছে নটিলাস প্রকাশনীর দি জাঙ্গল বুক, এই বইটার অনুবাদ। তো দুইটা কারণে। প্রথম কারণ হচ্ছে ছোটবেলার সেই নস্টালজিক স্মৃতিটা অনেক সুন্দর করে মনে পড়ে গিয়েছে। অনুবাদটাও বেশ ভালো, ঝরঝরে মনে হয়েছে। কিছু জিনিস নিয়ে কাজ করা যেতে পারে। রাইট অনুবাদক যে জুবায়ের মোহাম্মদ, তার হচ্ছে ইমপ্রুভ করার বেশ জায়গা আছে। আর এর পাশাপাশি হচ্ছে এটা পূর্ণাঙ্গ অনুবাদ। আমরা মুভিতে যেই গল্পটুকু দেখেছি বা যেই ঘটনাটুকু দেখেছি, এর পাশাপাশি দ্য সেকেন্ড জাঙ্গল বুক নামে আরেকটা মুভি আছে, ওটা অবশ্য অতটা ফেমাস না। ওই মুভিতেও যতটুকু কাহিনী ছিল তার চেয়ে ফার ফার মোর স্টোরিজ আর হেয়ার ইন দিস বুক। সো এই বইতে আরও অনেক কাহিনী আছে। সো ডেফিনেটলি যারা হচ্ছেন ওই সময়কার গল্প পড়তে চান তারা এই বইটা পড়তে পারেন। এই বইয়ের ওপরে ডিটেলসে ইনডেপথ রিভিউ আমি করেছি, আমার পেজেই আছে। আরেকটা জিনিস একটু মাথায় রাখতে হবে, রুডিয়ার্ড কিপলিং তিনি মোটামুটি ঔপনিবেশিক শাসনটাকে তার মতে হচ্ছে তিনি ঔপনিবেশিক শাসনটাকে একটু ভিন্ন রকমভাবে দেখতেন। তার লেখায়, এটা মেনলি প্রতীক একটা লেখা, তার লেখায় ওই বিষয়টা কিছুটা স্লাইটলি চলে আসে। এই জিনিসটা মাথায় রেখে দেখতে হবে। ক্যাটাগরি 11, আ বুক দ্যাট মেড মি স্যাড। এই ক্যাটাগরিতে যেই বইটা রাখবো সেই বইটা রাখার আগে কারণটা যদি একটু বলে নেই। আমি পার্সোনালি ব্যাকস্ট্যাবিংটাকে খুবই অপছন্দ করি এবং বিশ্বাসঘাতকতা জিনিসটা আমাকে যতটুকু রাগায় ঠিক তেমনভাবেই ততটুকু হচ্ছে কষ্ট দেয়। এর পেছনের কারণ হতে পারে আমি হয়তো অনেক ব্যাকস্ট্যাবিংয়ের শিকার হয়েছি, এই কারণে হতে পারে, অথবা আমি যেই ধরনের বই পড়ি, বেশিরভাগ বই পড়ি, সেই বেশিরভাগ বইতে এরকম ব্যাকস্ট্যাবিংয়ের কাহিনী হয়। তো এই জন্য হচ্ছে এই ব্যাকস্ট্যাবিংয়ের ঘটনাগুলো হচ্ছে, এই কাহিনীগুলো হচ্ছে আমাকে একটু কষ্ট দেয়। তো এখন আপনার কাছে মনে হতে পারে যে এটা তো খুব স্বাভাবিক কথা, তো নর্মালি তো ব্যাকস্ট্যাবিং তো আমাদের স্বাভাবিক জীবনে অ্যাটলিস্ট আমাদের এই দেশের মধ্যে তো খুবই কমন একটা ঘটনা। হ্যাঁ, এটা সত্যি। এদিক থেকে হয়তো বা এখনও ম্যাচুরিটির সুযোগ রয়েছে আমার। বাট এই জিনিসটা সবচেয়ে বেশি যেখানে প্রকট পায় সেটা হচ্ছে আমাদের দেশের, আপনি যদি হচ্ছে এই উপমহাদেশের যদি ইতিহাস পড়েন বা ঐতিহাসিক কোনো উপন্যাস পড়েন তাহলে এই ব্যাকস্ট্যাবিংয়ের বিষয়টা সবচেয়ে বেশি প্রকট পায়। তো এই দিক থেকে আমার কাছে সবচেয়ে কষ্ট লেগেছে, বা কষ্ট না ঠিক, আমার কাছে আমাকে একটু স্যাড করেছে যে বইটা বাকি বইগুলোর তুলনায়, সেটা হচ্ছে এই বইটা সালতানাতি বাঙ্গালা। তো এই বইটা কেন স্যাড করেছে, এই বইটা নিয়ে ডিটেলসে রিভিউ করেছি। এখানে মেইনলি ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব যেরকম উঠে এসেছে, ঠিক তার পাশাপাশি এদেশের শাসনকর্তা যারা, অথবা যারা শাসন করার জন্য যোগ্য বা যারা শাসক হিসেবে ভালো, তাদের শাসন কি বলে ওটাকে, তাদের হচ্ছে মসনদে বসে থাকার যতটুকু দরকার ছিল এই ব্যাকস্ট্যাবিং এর জন্যই হোক বা কাছের মানুষের বিশ্বাসঘাতকতার জন্যই হোক, এটা সম্ভব হয়ে ওঠেনি। এবং আমাদের দেশের, আমাদের এই উপমহাদেশের ইতিহাস যদি ঘাটতে যান তাহলে এই রকম ঘটনা প্রচুর পাওয়া যায়। তো এই জিনিসটাই আমাকে একটু মন খারাপ করেছে। এমনিতে বইটা ভালো, বইটা নিয়ে কোনো সন্দেহ নেই, বাট এই বইটা আমাকে একটু মন খারাপ করেছে। ক্যাটাগরি 12, মোস্ট বিউটিফুল বুক আই হ্যাভ বট। তো এই ক্যাটাগরির মধ্যে ডেফিনেটলি যে বইটা থাকবে সেটা হচ্ছে অধ্যায় প্রকাশনীর সার্সি। কারণ বইটা দেখেন অনেক সুন্দর, এবং আমার খুব অল্প সংখ্যক বই আছে যেগুলো হচ্ছে আমি এরকম জিপার পলিতে রেখেছি। আসলে জিপার পলি কেনা হয়েছে কম, এই জন্য রাখছি। তার মধ্যে হচ্ছে সার্সি, এই বইটা অন্যতম করেছি, তার কারণ এই বইটা দেখতে যেরকম সুন্দর, এই বইটা আমার পছন্দের একটা বই। এই বইয়ের ডিজাইনটা ব্লার হয়ে যাচ্ছে কিনা আমি জানি না, এই বইয়ের ডিজাইনটা আমার কাছে অনেক পছন্দ হয়েছে।
বইয়ের যে প্রচ্ছদ করেছেন খুব চমৎকার কাজ করেছেন। এর পাশাপাশি বইয়ের সাথে 3টা ক্যারেক্টার কার্ড মোটামুটি সুন্দর হয়েছে, বাট হচ্ছে ক্যারেক্টার কার্ডের চেয়ে আমার কাছে ক্যারেক্টার কার্ডটা একটু দেখাইতে যাচ্ছি, এই যে 3টা ক্যারেক্টার কার্ডের চেয়ে আমার কাছে মোটামুটি বইয়ের যে প্রচ্ছদ, এই প্রচ্ছদটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে। তো এই বইটা নিয়ে ডিটেলসে রিভিউ আসবে, একটু দেরি হবে, তার কারণ আমি অলরেডি কয়েকটা বই পড়ছি, সেই বইটাই শেষ করে নিয়ে তারপরে এই বইটা ধরবো। সার্সি হচ্ছে একটা ফিকশনের বই, তো এইটা নিয়ে মানে যারা ফিকশন পছন্দ করেন তো তাদের কাছে এই বইটা হয়তো বা ভালো লাগতে পারে। এইটা নিয়ে বেশ সাড়া ফেলেছিল। অনুবাদটাও মোটামুটি আমি যা দেখলাম রিভিউ, মোটামুটি অনুবাদ ভালো হয়েছে, এবং এইটার ইংলিশ যে বইটা সেই বইটাও বেশ সমাদৃত হয়েছে। ক্যাটাগরি 13, বেস্ট বুক টু মুভি অর সিরিজ অ্যাডাপ্টেশন। তো মুভি অ্যাডাপ্টেশনের জন্য বেস্ট বই এই 7 মাসে যেটা পড়েছি সেটা হচ্ছে ডেফিনেটলি নজুমি কিতাব। তার কারণ আমি এই টাইপের জনরার মুভিগুলো দেখতে একটু পছন্দ করি। এই বইটার যদি কেউ মুভি অ্যাডাপ্টেশন করতে চায় তাহলে তাকে 2টা জিনিস মাথায় রাখতে হবে। প্রথম কথা হচ্ছে এই বইটা ইনফো ফিকশনের বই, অনেক ইনফরমেশন আছে। এই অনেক ইনফরমেশনগুলোকে 2.5 ঘন্টার একটা সময়ের মধ্যে সীমাবদ্ধ করে নিয়ে আসাটা জটিল, এবং সীমাবদ্ধ করার চেয়ে সীমাবদ্ধ করে ভালো একটা মুভি বানানো আরও বেশি জটিল, প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এটা কাইন্ড অফ একটু অড, যদি এই বইটা ইংলিশ কেউ লিখতেন বা হচ্ছে ইংলিশ কেউ যদি হলিউডের কেউ এই বইটার মুভি বানাইতো ডেফিনেটলি অনেক সাড়া ফেলতো। তো চেষ্টা করা হবে হয়তো ভবিষ্যতে এটার ইংলিশ কোনো একটা ভার্সন করার, বাট আমার কাছে মনে হয়েছে যে এই বইটা নিয়ে একটু আলোচনা হওয়া উচিত। যেহেতু মুভি এবং সিরিজের কথা বললাম, সিরিজ যেটা নিয়ে করা যেতে পারে হয়তো বা সামনে আসতেও পারে, সেটা হচ্ছে এই জন পুলার সিরিজটা। যেহেতু এটা মেইনলি ইংলিশ বই, ডেভিড বাল্ডাচিয়ের লেখা, তো ডেভিড বাল্ডাচিয়ের কোন একটা মুভি জন্য ইংলিশ কোন একটা গল্প যেন ইংলিশ সিরিজ করা হয়েছে। জন পুলার এই গল্পটা যদি সিরিজ আকারে করে তাহলে মোটামুটি সাড়া ফেলবে, কারণ এরকম বেশ কিছু সিরিজ আমরা দেখতে পেরেছি ব্যাপক সাড়া ফেলেছে। তার মধ্যে অন্যতম হচ্ছে রিচার, 2টা সিজন অলরেডি বের হয়ে গিয়েছে, এইটা বেশ ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। তো এই বইটাও যদি হচ্ছে কেউ সিরিজ করে তাহলে এটাও বেশ সাড়া ফেলবে। ক্যাটাগরি 14, মোস্ট অ্যান্টিসিপেটেড বুকস টু বি রিলিজড ইন দ্য লেট 2025। অ্যান্টিসিপেটেড বইয়ের মধ্যে অনেকগুলো বই আছে, তার মধ্যে আমি ওয়েট করতেছি হচ্ছে ডেভিড বাল্ডাচিয়ের আরও 2টা বই আসবে অনির্বাণ প্রকাশনী থেকে, স্প্লিট সেকেন্ড আর হচ্ছে আওয়ার গেম। এই 2টা বই নিয়ে আমি বেশ আগ্রহী। ডেভিড বাল্ডাচিয়ের লেখা আমার কাছে মোটামুটি বেশ ভালোই লাগছে, অনুবাদও মোটামুটি আমার কাছে বেশ প্যারাটেবলই মনে হয়েছে। এছাড়া আরও কিছু বই আছে যেটা খুবই সামনে, এই যে প্রি অর্ডার চলছে, সামনেই আসতে যাচ্ছে, যেটা আমি অনেক পার্সোনালি আগ্রহী, সেটা হচ্ছে শার্লক হোমস অজানা গল্প। অ্যাড্রিয়ান কোনান ডয়েল, মানে স্যার আর্থার কোনান ডয়েলের ছেলে, তিনি হচ্ছেন এই শার্লক হোমসের কিছু নতুন গল্প তৈরি করেছেন, এবং বাবার নির্দেশনা নিয়েই লিখেছিলেন। তো এইটা বিব্লোফাইল প্রকাশনী থেকে আসতে যাচ্ছে। তো এই বইটা নিয়ে আমি আগ্রহী 2টা কারণে। প্রথম কারণ হচ্ছে শার্লক হোমস কে সবচেয়ে সেরা গোয়েন্দা বলা হয়, তো ডেফিনেটলি শার্লক হোমসের আরও নতুন কিছু গল্প পড়তে পারলে ভালো লাগবে। সেকেন্ড কারণ হচ্ছে এই বইটার প্রোডাকশনটা একটু ডিফারেন্ট করার চেষ্টা করা হচ্ছে, যা দেখলাম। আমার কাছে শার্লক হোমসের প্রথম যে 4টা বই মারুফ হাসান ভাইয়ের অনুবাদ করা, সেই 4টা বই আছে, এটা 5ম বই হতে যাচ্ছে, এবং এটা বাঁশপাতা কাগজে তৈরি করা হচ্ছে। তো এইটার প্রোডাকশনটা কিরকম হয় একটা দেখার বিষয়। তো এইটা হচ্ছে একটা অ্যান্টিসিপেটেড বুকস, এই বাকি বছরের বাকি মাসগুলোর মধ্যে বের হওয়ার মতো। আরও কিছু অ্যান্টিসিপেটেড বই আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে আগাথা ক্রিস্টির আরও অনেকগুলো খণ্ড বের হবে, সেই খণ্ডগুলোর জন্য অপেক্ষা করছি। স্পেশালি এই খণ্ডগুলোর মধ্যে কোনো না কোনো খণ্ডে আমার লেখা বা আমার অনুবাদ করা কিছু গল্প থাকবে, সো এইটার জন্য আমি ডেফিনেটলি ওয়েট করছি। এর পাশাপাশি ড্রাকুল, এটা এখনো বের হয় নাই, এটা নিয়ে আমি ওয়েট করছি। তারপরে হচ্ছে রাইট নাও ওরকমভাবে হুট করে মাথায় আসতেছে না, ম্যাসকারেড হোটেল, ভুল বললাম মনে হয় নামটা, এইটা নিয়েও আমি বেশ আগ্রহী। এটাও বের হইলে আমি একটু পড়ে দেখতে চাই কিরকম হয়েছে কাহিনীটা। তো আপাতত রাইট নাও এই কয়েকটা বইয়ের মাথায় আসছে। এরপরে ক্যাটাগরি 15, যেটা আমার কাছে যে মুসাফের 14টা ক্যাটাগরি ছিল, আমি একটা ক্যাটাগরি এক্সট্রা অ্যাড করতে যাচ্ছি, এটা আমার তরফ থেকে এক্সট্রা অ্যাড হবে। তো ক্যাটাগরি 15-এ কি রয়েছে? ক্যাটাগরি 15-এ হচ্ছে আন্ডার রেটেড বুকস, যেটা নিয়ে আলোচনা কেউই করে নাই, বাট আমার কাছে মনে হয়েছে যে আলোচনা করার যোগ্য বইটা, সেটা হচ্ছে লরেন হানির লেখা দ্য রাইট হ্যান্ড অফ আমেন, লেফটেন্যান্ট বাক সিরিজের।
এই বইটা আমি মাত্র শেষ করলাম, পড়ে শেষ করছি। এটা নিয়ে আগামীকালকে একটা ডিটেলসে রিভিউ চলে আসবে। ফুয়াদ ভাই এটার অনুবাদ করেছেন। এইটা ভালো লাগার বিষয় হচ্ছে এখানে বেশ কিছু বিষয় উঠে এসেছে যেই বিষয়গুলো অন্যান্য বইতে আমি তেমন পাই নাই। ডেফিনেটলি এইটার অপছন্দ হওয়ারও কি বেশ কিছু পয়েন্ট আছে, বাট আমার কাছে মনে হয়েছে এই বইটা নিয়ে আলোচনা করা উচিত। মানুষজন আলোচনা একদমই করে নাই, কেউই হয়তো বা বইটা ওরকমভাবে ইয়া করে দেখে নাই। তো এই বইটা পড়ার পর আমার কাছে মনে হয়েছে আন্ডাররেটেড বইয়ের মধ্যে এটা থাকা উচিত। অন্তত যেই বইগুলো যত রকমের হাইপ হচ্ছে তার চেয়ে এইটা নিয়ে হাইপ হওয়ার দরকার নেই, একটু আলোচনা হওয়া উচিত। এই বইটা নিয়ে ডিটেলস একটা রিভিউ করবো ইনশাল্লাহ, 2-1 দিনের মধ্যেই চলে আসবে ডিটেলস রিভিউ পেতে চোখ রাখুন দ্য ব্রাউন স্টোরি টেলারে। আজকের জন্য আপাতত এতটুকুই। লাস্টে জাস্ট কয়েকটা দিয়ে নিই, আপডেট দিয়ে নিই। সেটা হচ্ছে যেহেতু বেশ কয়েকদিন অনুপস্থিত ছিলাম, আমি বেশ কয়েকটা বই পড়ছি, যে বইগুলো নিয়ে ফিউচারে ভিডিও আসবে সেই বইগুলো একটু দেখাতে যাচ্ছি। তো এইটার মূল কারণ হচ্ছে অনেকে বলেন যে এত বই কিভাবে পড়েন, স্পেশালি মানুষজনের প্রশ্ন থাকে, ভাই আপনি তো মেডিকেলে পড়েন, মেডিকেলে প্রেশার তো অনেক বেশি, এর মধ্যে বই কিভাবে পড়েন? তার কারণ হচ্ছে আমি মাল্টিপল বই একসাথে পড়ে অভ্যস্ত, এটা আমার অভ্যাস হয়ে গেছে। তো নর্মালি যেটা হয় লাইব্রেরিতে, মানে আমরা তো হচ্ছে লাইব্রেরিতে নর্মালি ব্যাগ রেখে আসি, ওই ব্যাগে আমার একটা বই থাকে। তারপরে হচ্ছে আমার রুমে তো ডেফিনেটলি বই থাকে। আর যদি বাহিরে যাই, যদি মোবাইল প্যান্ট পরে যাই, তাহলে হচ্ছে এরকম পকেট সাইজের একটা বই নিয়ে যাই। অথবা যদি কাঁধে ব্যাগ থাকে, ব্যাগে করে একটা বই নিয়ে যাই, জ্যামে বসে থাকলে হচ্ছে বই পড়ি। তো মেইন কথা হচ্ছে আপনি যদি আপনার স্ক্রলিং টাইমটা দেখেন বা স্ক্রিন টাইমটা দেখেন, ফোনের স্ক্রিন টাইম যতটুকু আছে, আপনি যদি স্ক্রিন টাইমটা কমায় নিয়ে ওই সময়ের মধ্যে বই পড়েন, তাহলে মোটামুটি আপনি যত ব্যস্তই থাকেন না কেন, 1 সপ্তাহের মধ্যে একটা বই ডেফিনেটলি শেষ হবে। তো আমি পার্সোনালি কলেজে থাকতে যেই স্পিডে বই পড়তাম, এখানে আসার পরে, মানে ভার্সিটি বলা উচিত আসলে, মেডিকেল কলেজে, তো এই মেডিকেল কলেজে আসার পরে স্পিড অনেক পরিমাণে কমে গিয়েছে। আমি আসলে ওই রকম স্পিডে বই পড়তে পারি না। তারপরেও চেষ্টা করি বই পড়ার, আপনাদের সামনে নতুন নতুন বই নিয়ে আলোচনা করার। তো এইখানে হচ্ছে মাঝখানে একটা লং সময়ে রিডার্স ব্লকে থাকার কারণে বইয়ের স্পিড, পড়ার স্পিড আরও কমে গিয়েছে। এই সময় হচ্ছে আমি আমার কাছে যেই কথাটা সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে সেটা হচ্ছে রাকিব ভাইয়ের একটা কথা। রাকিব ভাই গত বছরে 300টার মতো বই পড়ে শেষ করছে। তো রাকিব ভাই কাইন্ড অফ হচ্ছে আমার সিনিয়র ভাই বলা যেতে পারে, তার কারণ ভাইও মেডিকেলিয়ান পার্সন, ভাই ডক্টর। তো ভাই যদি হচ্ছেন তার ব্যস্ততার মধ্যে থেকেও 300 বই পড়তে পারেন, তো তার তুলনায় তো আমার ব্যস্ততা ডেফিনেটলি কম। তো আমিও এরকম বই পড়তে পারবো, হয়তো এই বছর পড়তে পারবো না, সামনের বছর পড়ার চেষ্টা করবো, বা আছে ফিউচারে এরকম বই পড়ার চেষ্টা করব। তো এখানে রাকিব ভাই যেটা বলছে যে ভাইয়ের সব জায়গাতে বই থাকে, ফোনে বই থাকে, ভাই যদি হচ্ছে ট্যাবে কাজ করে ট্যাবে বই থাকে, অফিসে বই থাকে, তারপর হচ্ছে আর কি জানি বলছিল, চেম্বার, খুব সম্ভবত চেম্বারে বই থাকে, গাড়িতে বই থাকে, মানে যত জায়গার মধ্যে তার থাকা পারে তার বাবলের মধ্যে কম বেশি বই থাকে। তো তিনি যেখানেই থাকেন না কেন তিনি কোনো না কোনো বই পড়তে পারেন, এবং ওই স্ক্রিন টাইমটা কমায় নিয়ে বই পড়ার ইয়াটা তার অনেক বেশি। তো এই দিক থেকে আমাকে একটু অনুপ্রাণিত করেছে, এই দিক থেকে আমি চেষ্টা করছি বই পড়ার। এতগুলো কথা বললাম, অনেকের প্রশ্ন থাকে, তো এই প্রশ্নের অ্যান্সারটা দিয়ে দিব। এই ভিডিওটা এমনিতেই অনেক বড় একটা ভিডিও হবে, তো থাকলো। আচ্ছা, আরেকটা যে বইটা আমি রাইট নাও পড়ছি সেটা হচ্ছে লুতাতন্তু। এই বইটা আমি পড়া শুরু করেছিলাম, কয়েক পৃষ্ঠা পড়া পরে থেমে গিয়েছিলাম, তার কারণ যখন পড়ছিলাম ওই সময় দেখলাম যে এই বইটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে, মানুষজন হচ্ছে রিভিউ দিচ্ছে। যেহেতু রিভিউ দিচ্ছে, তো এই বইটা আপাতত আমি এখন নাই বা রিভিউ দিই, অন্য বই পড়ে নিয়ে রিভিউ দিয়েছিলাম। তো এই বইটা আমি এখন পড়ছি, অধ্যায় প্রকাশনীর। এটা হচ্ছে সাবাবা মোর্শেদ তুই আপুর লেখা বই, মৌলিক লেখা। এইটা নিয়ে বেশ কিছু ইন্টারেস্টিং কাহিনী আছে, এটা নিয়ে যখন ডিটেলসে রিভিউ দিব তখন সেটা বলবো। আরেকটা বিষয় হচ্ছে ফুয়াদ ভাইয়ের কথা বলেছি, ফুয়াদ ভাইয়ের মৌলিক একটা লেখা আমি পড়ছি, রাত 11টা। এইটা ফুয়াদ ভাইয়ের প্রথম মৌলিক লেখা। তো ফুয়াদ ভাইকে আমি অনুবাদক হিসেবেই চিনতাম ভালো করে। তো ফুয়াদ ভাইয়ের মৌলিক লেখাটাও আমার কাছে মনে হয়েছে যে, অনুবাদ যেহেতু আমার অনেক পছন্দ, তো ফুয়াদ ভাইয়ের মৌলিক লেখাটা কীরকম বা লেখাগুলো কীরকম হয় এটা নিয়ে একটা ডিটেলসে ভিডিও করার দাবি রাখে। তো আমার কাছে মানে বইটা বা ফুয়াদ ভাইয়ের এই মৌলিক লেখাটা দাবি রাখে। তো সেই দিক থেকে আমার মনে হয়েছে যে একটা মৌলিক লেখা নিয়ে আলোচনা করা যেতে পারে। তো আমি চেষ্টা করব ফুয়াদ ভাইয়ের সবগুলো লেখাই ক্রমান্বয়ে
যেই সিরিয়ালে তিনি পাবলিশ করেছেন সেই সিরিয়ালে দেওয়ার। তো প্রথম যেই বইটা পড়ছি সেটা হচ্ছে রাত 11টা, বেশি দিন লাগবে না, 1-2 দিনের মধ্যে ভিডিওটা চলে আসবে। আমার প্ল্যান ছিল যে ফুয়াদ ভাইয়ের আগে একটা মৌলিক লেখার ভিডিও করব, দেন তারপরে অনুবাদ করব, বাট অনুবাদটা আগে পড়ে ফেলছি কেমনে কেমনে জানি। তো অনুবাদটা নিয়ে আগে হচ্ছে একটা ভিডিও আসুক, দেন তারপরে আসুক। তারপরে হচ্ছে আরেকটা যে বই পড়ছি সেটা হচ্ছে দিবাকর দাশের লাল মিয়া ফকির সিরিজের প্রথম বই কালতন্ত্র। এটা হচ্ছে উপকথা প্রকাশনীর। এই বইটা অর্ধেকের মতো পড়েছি। এটা পড়ার কারণ হচ্ছে রিসেন্টলি ঈশান রায় সিরিজের 3 নম্বর বই বের হয়েছে দিবাকর দার। তো ওইটার আগে যেহেতু কালতন্ত্র এবং অমানিসি মানে লাল মিয়া ফকির সিরিজের যেহেতু বই দুটো আমার কাছে আছে রাইট নাও, তো এই দুইটা বই পড়ে নিয়ে দাদার এই জনরার লেখাটা একটু বোঝার চেষ্টা করলে বেটার হয়। এরপরে হচ্ছে 3টা বই একসাথে কিনে নিয়ে পড়বো না। আরেকটা বই যেটা অলমোস্ট শেষের দিকে চলে আসছে সেটা হচ্ছে হোয়াইট ফ্যাং, জ্যাক লন্ডনের লেখা, নির্মল চন্দ্র গঙ্গোপাধ্যায় অনুবাদ করেছেন নটিলাস প্রকাশনী থেকে। এই বইটা প্রায় শেষের দিকে চলে এসেছি। এই বইয়ের লেখাটা অনেক ভালো। এটা 1930 সালের দিকে এই অনুবাদটা বের হয়েছিল এবং লেখাটা যথেষ্ট প্রাঞ্জল। এটা নিয়ে ডিটেলসে একটা ভিডিও করবো। যেই বইটা সবার লাস্টে নিয়ে কথা বলবো বলে রেখে দিয়েছি সেটা হচ্ছে সিক্রেটস অফ জায়নিজম, হেনরি ফোর্ডের লেখা, এবং এটার অনুবাদ করেছেন ফুয়াদ আল আজাদ। এই বইটা অনেক স্লোলি আমি পড়ছি, কারণ এই বইটা বোঝার অনেক জিনিস আছে, অনেক জানার জিনিস আছে, এবং আমার কাছে মনে হয়েছে আমি পার্সোনালি নোট করে কোনো লেখা পড়ি না, কারণ যখন বই পড়ি তখন ওই কাগজ কলম খুঁজে পাওয়া মুশকিল। বাট আমি এই বইটা একটু নোট করে পড়ার চেষ্টা করছি, তার কারণ এখানে অনেক বোঝার ব্যাপার আছে, এবং বইটা তো আকারে ছোট না, এবং গার্ডিয়ান প্রকাশনীর বইয়ের মোটামুটি কন্টেন্ট কোয়ালিটি সবই ভালো হয়। তো এই দিক থেকে এই বইটা নিয়ে হয়তো বছরের শেষ নাগাদ আমি যদি এই সিক্রেটস অফ জায়নিজম বইটা ভালো করে বুঝতে পারি, বছরের শেষ নাগাদ এইটার উপরে একটা ভিডিও করবো ইনশাল্লাহ। তো অনেক কথা হলো, অনেক বড় একটা ভিডিও হলো, অনেক দিন ধরে ভিডিও টিডিও পাবলিশ করি না, সেই হিসেবে হয়তোবা আজকের ভিডিওটার রিচ অনেক কম হইতে পারে। আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তাদের কাছে সবার আগে সরি বলে নিচ্ছি আবারও এত লম্বা একটা দেরি করার জন্য। ইনশাল্লাহ এখন থেকে যত যাই হোক নিয়মিত কন্টেন্ট ক্রিয়েশন আপলোড কন্টিনিউ থাকবে। এবং ইন দ্য মিন টাইম যে বইগুলো দেখালাম, এই বইগুলো যদি আপনি পড়ে থাকেন, আপনার কাছে কেমন লেগেছে এটা চাইলে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এবং যে যদি এই ভিডিওটার রিচ কমে যায় বা যদি পেজের রিচ কমে যায়, তাহলে ডেফিনেটলি আপনারা তো আছেনই, আপনাদের উপর আমার বিশ্বাস আছে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব বলা উচিত, ফলো করে ডেফিনেটলি পাশে থাকবেন। যদি খারাপও লাগে, ধরেন আমি একটা বই আলোচনা করছি, এই বইটা নিয়ে আমি একটা মতামত দিয়েছি, আপনার কাছে খারাপ লেগেছে, আপনি গঠনমূলকভাবে সমালোচনা করেন, আমি ডেফিনেটলি যে কোনো কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম একসেপ্ট করতে আমি আগ্রহী। তো আজকের জন্য আপাতত এতটুকুই, দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। আনটিল দেন, দ্য ব্রাউন স্টোরি টেলার সাইন্স অফ।